প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রূপকথার রাতে। সাথে আছি বরাবরের মতোই আমি রুহানি সালসাবিল লাবণ্য। রূপকথার রাতে আজকে দুজন অতিথিকে একসাথে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। শুরুতেই প্রথমে আমি যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, সেই ছেলেটি ১৯ বছর আগে ফিল্ম মেকিংয়ের স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসেছিল এবং তারপরে সেই স্বপ্ন পূরণের পথে আমরা তার কাছ থেকে পেয়েছি দ্বন্দ্ব সমাস, এই শহরে, সাবরিনা, কষ্টনীর, মহানগর ইত্যাদি ইত্যাদি। নির্মাতা আশফাক নিপুণ। আরও একজন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, তুমি আমার প্রথম সকাল, সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়। এই গানগুলো শোনেননি এমন কাউকেই বোধহয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তো এই গানগুলো যিনি সৃষ্টি করেছেন, যিনি লিখেছেন, তো সেই গীতিকবি এবং ঔপন্যাসিক আজকে আমাদের সঙ্গে আছেন লতিফুল ইসলাম শিবলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালো আছি, বেশ ভালো আছি। এখন তো অনেক ভালো। নতুন একটা বাংলাদেশ, অনেক অনেক স্বপ্ন। দর্শকদেরকে একটু মনে করে দিতে চাই যে প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফোনের মাধ্যমে কানেক্টেড হতে পারেন। আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের অতিথিদেরকে জানাতে পারেন, স্ক্রলে আমাদের ফোন নাম্বার যাচ্ছে। তো যেটা বলছিলাম, দুজনের তো শিল্পীর যে পরিচয়, সেই পরিচয়টা দর্শকদের সামনে তুলে ধরলাম। তবে দুজনের মধ্যেই একটা কমন ফ্যাক্টর আছে এবং যে কারণে আজকে দুজনকে আমরা একসাথে আমন্ত্রণ জানিয়েছি। সম্প্রতি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুজনকে একদম শুরু থেকে দেখেছি যে স্টেটমেন্ট একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার, সেটা লেখার ক্ষেত্রেই হোক বা রাজপথেই হোক। তো নতুন বাংলাদেশ নিয়ে অনেক অনেক স্বপ্ন তো আছে, সেই স্বপ্নের কথা শুনবো। তবে আমি শুরুতেই জানতে চাই, ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোন এক্সপিরিয়েন্স থেকে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ালেন? এই যে বৈষম্য হচ্ছে বা এই অনুভূতিটা কখন প্রথমে আপনার ভেতরে কাজ করলো বা নাড়া দিল? আপনি তো দুটো অভ্যুত্থানই দেখেছেন, 90s-এও দেখেছেন, এবারেও দেখলেন। আলহামদুলিল্লাহ যে আমাদের সময়ে, মানে আমাদের জীবদ্দশায় দুইটা স্বৈরাচার সরানোর এক্সপিরিয়েন্স একদম রাজপথ থেকে হয়েছে। আমার পার্সোনালি 90 দশকে আমি যখন স্টুডেন্ট ছিলাম, ওই সময় এরশাদ শাহী বিশাল দুর্দান্ত প্রতাপ নিয়ে একদম মানে সব কিছু তছনছ করে, ডেমোক্রেসি তছনছ করে বাংলাদেশ শাসন করছে। ওই সময় আমার গোল্ডেন মানে টাইমটা একদম রাজপথে কেটেছে এরশাদ মানে খেদাও আন্দোলনে। এরপরে একটা সুন্দর বাংলাদেশ আমরা পেলাম এবং সেটাও খুব বেশি দিন না। তারপরে তো 16 বছর আবারও। তো এখন একজন লেখক হিসেবে আমি সব সময় যেটা মনে করি যে আমার একজন সৃষ্টিশীল মানুষের প্রথম দায়িত্ব হচ্ছে ইনসাফের পক্ষে থাকা, সত্যের পক্ষে থাকা, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো। যে লেখক ইনসাফের পক্ষে থাকবে না, তার আসলে লেখালেখি করার দরকার নেই। এটা একদম আমার পার্সোনাল মানে একটা ফিলোসফি। সেই জায়গা থেকে আমি মানে জীবনের প্রথম থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি আসলে, মানে 90s থেকে এই পর্যন্ত। তো আওয়ামী লীগের শাসনামল, এই দুঃশাসন আমল প্রথম দিকে তো আসলে বোঝা যায়নি, ধীরে ধীরে বোঝা গেছে। এখন আমার কাজটা আসলে বেসিক্যালি লেখা। তো আমি 2018-র ওদের নির্বাচনটা দেখার পর আমি বুঝে গেছি মানে আওয়ামী লীগের আসলে ইন্টেনশনটা কি। আচ্ছা, তখন থেকে আপনার ভিতরে তখন থেকে আমি কবিতা লেখা শুরু করলাম। আমি আমার গান, কবিতা লেখালেখির মধ্যে, ইভেন তো এখন তো আমি উপন্যাস লিখি বেসিক্যালি, আমার উপন্যাসের ভিতরেও এগুলোর প্রতিফলন ঘটা শুরু করলো। মানে আমি লেখার ভিতরে আসলে ফ্যাসিবাদ বিরোধী এই প্রবণতাটা এবং এই চর্চাটা আমার লেখার ভিতর দিয়ে মানে চালিয়ে গেছে। যার ফলে এই আন্দোলনে এবার অনেকে আমাকে বলেছে যে আমাকে ইন্সপায়ার করেছে আপনার উপন্যাস আসমান, আমাকে ইন্সপায়ার করেছে আপনার উপন্যাস ফ্রন্টলাইন। তো আমার মনে হচ্ছে যে কাজটা আমি শুরুতে করেছিলাম সেটার প্রতিক্রিয়া আমি এইবার এই আন্দোলনের ভিতর দিয়ে, এই জেনারেশনের ভিতরে আমি সেটার প্রতিক্রিয়া পেয়েছি। আচ্ছা, আপনার সেই ভাবনার জায়গাটা শুনলাম যে কিভাবে শুরু হলো, আপনার কাছে আসতে চাই। আপনার কাজের প্যাটার্নেও আমরা আসলে একটা ম্যাসিভ চেঞ্জ দেখেছি। শুরুর দিকের কাজগুলো যদি দেখি, মায়া মানে প্রেম থেকে আমরা দেখলাম যে আশফাক নিপুণ সোশ্যাল, পলিটিক্যাল এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছেন। তো একটু শুনতে চাই যে এই চেঞ্জটা বা ভাবনার যে চেঞ্জটা, এটা আসলে কিভাবে আপনাকে নাড়া দিল এই আন্দোলনের পথে, নাকি এমনি ওভারঅল? হ্যাঁ, মানে যেটা হয় কি যে একজন তো, আমি তো আমার কাজগুলো আমি লিখি এবং আমিও নির্মাতা। সো এখানেও না সময়ের একটা ব্যাপার আছে। যখন আমি আসলে রোমান্টিক কাজ করতাম, ফ্যামিলি ড্রামা করতাম,
এনটিভিতে আমার অনেকগুলো কাজ গেছে, যখন আমি ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম করেছি বা এই ধরনের কাজগুলো করেছি, তখন এক মিস ধরনের শিউলিও তো মিস শিউলি এনটিভিতে গেছে। সো এই কাজগুলো তখন একটা তখন মোটামুটি একটু স্টেবল। কিন্তু যত সময় গেছে, আমি যদি বলি যে বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক জীবনে যে অস্থিরতা যত সময় যাচ্ছে তত তীব্র হচ্ছিল। সো ওটার ইম্প্যাক্টটা আমার কাজের মধ্যে এসে পড়ছে। যখন আমি আসলে একটু ওই ভালো মুডে ছিলাম, ভালো মুডে মানে কি, যখন সব কিছু একটু আরেকটু গোছানো ছিল, তারপর তো আমরা দেখলাম যে কিভাবে আস্তে আস্তে দুর্নীতি এই জিনিসগুলো আসা শুরু করলো, খবর আসা শুরু করলো, আমরা দেখলাম ওইটার ইম্প্যাক্টটা আমার ইমিডিয়েটলি তারপর কাজে আসছে। যে না, আমার মনে হচ্ছিল যে আমার আসলে এই যখন কথা বলা বন্ধ করে দেওয়া হলো, যখন দেখলাম যে আসলে আপনি ফেসবুকে একটা লাইন লিখতে গেলেও আবার ডিলিট করে দেন, এইরকম সিচুয়েশন যখন চলে আসছে, তখন আমার মনে হলো যে না, আই হ্যাভ টু ইউজ মাই আর্ট অ্যাজ মাই উইপন, যে যদি আমি কোনোভাবে এই মানে এই সিস্টেমের এগেনস্টে যদি কিছু বলতে পারি। ওইটা করতে গিয়েই আমি না একটা পুরো নিউ জেনারেশনের সাথে ইন্ট্রোডিউসড হয়ে গেলাম, যারা আসলে কথা বলতে চায় কিন্তু পারে না। এটার সংখ্যাটা অনেক বেশি। সুবিধাভোগী তো থাকে, কিন্তু এটা ছাড়াও এরা না আমার একদম নতুন একটা অডিয়েন্স তৈরি হয়ে গেল। এটা সব দেশেই হয়, যখন যেসব দেশেই বিপ্লব হয় সেসব দেশে আপনি বা শিবলি ভাইয়ের বইয়ের এত বড় পাঠক তৈরি হয়ে গেল, আসমান বা ফ্রন্টলাইন, আমারও কাজগুলোর সিমিলার তৈরি হয়ে গেল। সো আমি একটা ইমিডিয়েট কানেক্ট তৈরি হয়ে গেল যারা আসলে সাপ্রেসড, অপ্রেসড হয়ে আছে, শোষিত। এই আন্দোলনের ব্যাপারে যেটা হলো, যেহেতু আমি অনেক দিন ধরেই কিন্তু এইসব ব্যাপারে কাজ করে যাচ্ছি, সেটা লেখালেখি হোক, সেটা কন্টেন্ট বানানো হোক, সেটা যদি রাস্তায় দাঁড়াতে হয় সেটা হোক, সো এক ধরনের সচেতনতা আমার মধ্যেও ছিল। আমার কেন জানি মনে হচ্ছিল যে সময়টা আমার ভিতর দিয়ে যাচ্ছে, আমরা তো সময়ের ভেতর দিয়ে যাই, আমার কেন জানি মনে হচ্ছে এই অস্থির সময়টা আমার ভেতর দিয়ে যাচ্ছে এবং আমাকে দিয়ে সময়টা কাজগুলো করিয়ে নিচ্ছে। ধরেন আপনি মহানগর বলেন বা যে কোনো কিছু বলেন, বা আমি যখন প্রতিবাদ করি, এটা সময় আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, আমি হচ্ছে উসিলার মতো। সো এইবার আন্দোলনের সময় অনেস্টলি স্পিকিং আমি প্রথমে বুঝি নাই যে এটা এত বড় টার্ন নেবে, কারণ এই আন্দোলন তো জুন মাস থেকে শুরু হয়েছে এবং ছাত্ররা রাস্তায় আন্দোলন করছিল, আমরা জানি যে এই ধরনের আন্দোলন হচ্ছে। আমি ভাবলাম একটা সরকার যখন মাত্র জানুয়ারিতে আসছে, 6 মাসের মধ্যে আনরেস্ট হওয়ার মতো কিছু হবে না। আমাকে প্রথম নাড়া দিল যখন আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন ঘোষণা দিলেন যে ছাত্রলীগ এদেরকে দমাতে পারবে, তখন আমার প্রথম মনে হলো যে এটা একটা ডেঞ্জারাস টার্নের দিকে যাচ্ছে। বিকজ পাওয়ারফুল মানে ক্ষমতা কাঠামোতে যে তার ছাত্র সংগঠনকে যদি এভাবে ওপেন বলা হয়, তখন তো ডেফিনেটলি এটার ইম্প্যাক্ট, তখন থেকে আমি এটাতে আরও অনেক বেশি ইনভলভ হওয়া শুরু করলাম, আমার বেসিক্যালি ছেলে মেয়েদের সেফটির জন্য। তখন আমার মনে হচ্ছিল যে না, এটা তো পুরো রং টার্নে। এবং তার আগে আপনি বলছিলেন যে এই জেনারেশন আপনাকে নাড়া দিয়েছে। আচ্ছা, শুনছিলাম সাম্প্রতিক যে ঘটনা সেটা নিয়ে একটু সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে শুনতে চাই, যে আশফাক নিপুণের কাছ থেকে আমরা সামনে কি কি কাজ পাচ্ছি এবং আপনার কাছ থেকে কি কি কাজ পাচ্ছি সামনে? অনেক দিন আসলে এই ডামাডোলের ভিতরে আসলে অনেক দিন ঠিক কাজে মানে মনোযোগ দিতে পারে। নর্মালি এই সময় আমি পুরোপুরি কনসেন্ট্রেশন থাকে আমার নেক্সট উপন্যাসটা লেখার, মানে সামনে তো বইমেলা কেন্দ্রিক। এই বছর আমার টার্গেট ছিল 2টো বইয়ের। নর্মালি আমি বছরে একটা বই লিখি, কিন্তু এই বছর আমার টার্গেট ছিল 2টো বইয়ের। কিন্তু হ্যাঁ, 2টো উপন্যাসের, যেটা আমার এই সময়টা শেষ করা বা শুরু করা যেটাই হোক হওয়ার কথা ছিল এই জুন জুলাই আগস্ট এর মধ্যে। কিন্তু আমি এই আন্দোলন এবং এই সময়ের কারণে আমি এটা মিস করছি। তো এখন আলহামদুলিল্লাহ আমরা একটা নতুন দেশ পেয়েছি, এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি এবং আমার মনে হয়েছে আমি বিগত আমার 60টা উপন্যাসে আমি অনেক সেন্সর করে লিখেছি। আমি অনেকের চেয়ে হয়তো অনেক বেশি সাহসিকতা নিয়ে লিখেছি, কিন্তু তারপরও মনে হয়েছে আমি অনেক কথা আসলে লেখার সময় আমার কলম থেমে গেছে, আমি যেমনটা লিখতে চাই লেখা হয়নি। মনে কি দরকার ঝামেলায় পড়া, অ্যাটলিস্ট আমাকে ধরে নিয়ে গেলে তো আমি এই কথাগুলো আর লিখতে পারবো না, আমার লেখালেখিতে ব্যাঘাত ঘটবে। তো এইবার মনে হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী উপন্যাসগুলো একদম ফ্রিলি লিখতে পারবো, যা মনে চায় তাই লিখতে পারবো। আর এই যে একটা ফিলিংস, এই যে ফিলিংসটা আসলে লাস্ট 16 বছর মরে গিয়েছিল, যে মনে হয় যে আমার যে দেশ, এই দেশটাকে আমি হারিয়ে ফেলেছিলাম। একজন লেখকের জন্য ফ্রিডম, স্বাধীনতাটা অনেক বেশি জরুরি। লাস্ট 16 বছর এটা ছিল না আসলে। এখন রাস্তায় বেরোলে কিংবা রিক্সা করে গেলে মনে শ্বাস টেনে শ্বাস নেই, আর মনে হয় দিস ইজ মাই কান্ট্রি। তো ইনশাল্লাহ নতুন উদ্যম ফিরে পেয়েছি, নতুন স্পিরিট ফিরে পেয়েছি, এনার্জি ফিরে পেয়েছি। ইনশাল্লাহ খুব সহসাই লেখায় মনোযোগ দিব।
আচ্ছা, আপনার কাছে উপন্যাস আমি লেখা মনোযোগ দিব আর কি। উনার কাছে যেমন বলছিলাম যে ওই যে রোমান্টিক থেকে একটা সোশ্যাল পলিটিক্যাল চেঞ্জ চলে এলো, আপনার ক্ষেত্রে আমরা একটা চেঞ্জ দেখেছি যে গান থেকে আপনি উপন্যাসে চলে এলেন। এই কারণটা আমি শুনবো, এদিকটা থেকে একটু ঘুরে আসতে চাই। সরাসরি আমি আমার জায়গা থেকে জিজ্ঞাসা করতে চাই, মহানগর 3 আসছে কিনা? এই এই প্রশ্নটা সেই মহানগর 2 এর পর থেকে মানুষ করে যাচ্ছে। এখন তো আরো সবচেয়ে বেশি, যে এখন সবাই বলছে যে মহানগর 1, মহানগর প্রথমটা আর মহানগর 2 যতটা আমার নিজেকে সেলফ সেন্সর করে বানাতে হয়েছে, অনেক কিছু বলা যায় না, ইঙ্গিতে বোঝাতে হয়েছে। সো এখন যেন আমি একদম খোলা মনে বানাই বা খোলা। বাট আমার ইমিডিয়েট একটা কাজ করার কথা ছিল, এটাও হচ্ছে একটা ওয়েব সিরিজ হইচইয়ের জন্যই, নাম হচ্ছে জিম্মি। এটা শুরু করার কথা ছিল এই অগাস্টের ফার্স্ট উইকে, শুটিংয়ে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যখনই এই আন্দোলনটা শুরু হলো তখন তো সব দিকে অনিশ্চয়তা, তো আমার কাজটাও পিছিয়ে গেছে এই কারণে। সো হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা, যেহেতু এখন একটু স্টেবিলিটির দিকে যাচ্ছে, যদিও একটু সময়ও লাগবে স্টেবিলিটি আসতে, তো একটু স্টেবল হলে আমরা হয়তো শুটিংয়ে চলে যাব। আচ্ছা, জিম্মি কোন কনটেক্সট থেকে বানিয়েছেন? জিম্মি বানাবো, এখনো বানাই নাই, বানাবো। হ্যাঁ, চিন্তা ভাবনা বা যেহেতু বলছিলেন যে শুটিং এ যাবেন, মানে সবকিছু তো তার মানে এটাও এক ধরনের, আমি যদি বলি যে কাইন্ড অফ একটা স্যাটারিস্টিক একটা গল্প আর কি, পলিটিক্যাল তো অবভিয়াসলি, হ্যাঁ সোশিও পলিটিক্যাল অবশ্যই। এটা লিড ক্যারেক্টারে আছেন জয়া আহসান, এবং উনার এটা প্রথম কোনো ওয়েব সিরিজ হবে। সো উনার সাথেই আমার এটা করার কথা, এবং অনেক দূর আমাদের প্রিপারেশনও হয়ে গেছে, জাস্ট এই আন্দোলনের কারণে হলো না। আর মহানগর যেটা বললেন 3 আসবে কিনা বা না আসবে কিনা, ওইটা আসলে এখন মানে এখন সবাই আমাকে বলছে যে যেহেতু এখন আর কোনো বাধা নাই, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো, সেটাতে আমার এখন আরও মহানগর 3 বানানোর ইচ্ছা আরও কমে যাচ্ছে। মনে হচ্ছে বাধা যদি থাকে তখন আমি এক ধরনের একটা চ্যালেঞ্জ পাই, যে হ্যাঁ আমাকে বাধা দিচ্ছে, কাজে আমি আরও দেখাবো। এখন আমার মনে হচ্ছে যে যেই অলরেডি আমরা আন্দোলন করে যে সময়টা পেয়ে গেছি, এখন মনে হচ্ছে অন্য কিছু করি, মহানগর হয়তো থাক। কিন্তু জানি না, যেহেতু দর্শকদের আগ্রহ তুঙ্গে আর আমি এমন একটা জায়গায় শেষ করেছি, সো হয়তো এরপরে চাপের মধ্যে লিখতে বেশি আচ্ছা, আপনি বলছিলেন যে জিম্মি বানাবো, কিন্তু আমি বললাম যে বানিয়েছেন। কেন বলেছি জানেন? কারণ এটা দেখে দেখে দর্শক হিসেবে আমি অভ্যস্ত যে বানিয়েছেন আশফাক নিপুণ, যেখানে আমরা দেখি যে পরিচালক অমুক বা নির্মাতা অমুক। এই ব্যাপারটা আসলে কি, মানে আপনি কেন এটা ডিফারেন্ট করে বানিয়েছেন লিখেন? মানে ব্যাপারটা হলো কি, যে ধরেন একটা তো হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল স্টাইল তৈরি করা, আরেকটা হচ্ছে কি আমার যেটা মনে হলো যে আমরা যে ফিকশন বানাই বা সিনেমা বানাই, আমরা কথা বলার সময় কিন্তু বলি যে কি সিনেমা বানাচ্ছ বা কয়টা নাটক বানাচ্ছ বা কি নাটক বানাচ্ছ, আমরা কিন্তু বলার সময় বানাও বলি না যে কয়টা নাটক পরিচালনা করছো, কারণ একটু কেতাবি ভাষা, বা কয়টা নাটক। তো আমার মনে হচ্ছিল কি যে পরিচালনা করা, নির্মাণ, এগুলো হচ্ছে একটু কেতাবি, আর বানিয়েছেনটা হচ্ছে একদম কোলোকুয়াল, মানে একদমই আমরা জিজ্ঞেস করি যে এবার কি বানাচ্ছ ঈদে, অথবা তুমি কবে সিনেমা বানাচ্ছ, কেউ বলে না যে নির্মাণ করছে। সো আমার মনে হচ্ছিল যে ওটাকে আমি মানে কেন কেতাবি হতে হবে, কেন আমার আসলে এটা আমি চাইলে কোলোকুয়েলকে কেন নিয়ে আসতে পারবো না। ওখান থেকে আমার চলে আসলো যে বানিয়েছেন আশফাক নিপুণ। কিন্তু আমি যখন এটা প্রথম শুরু করেছিলাম, আমার এখনো মনে আছে এনটিভির ফার্স্ট কাজে আমি যখন বানিয়েছেন আশফাক নিপুণ লিখেছিলাম, তখন মোস্তফা কামাল সৈয়দ স্যার বেঁচে ছিলেন, ল্যান্ডফোন, উনি কোনোভাবেই দিবেন না বানিয়েছেন করতে। উনি বললেন যে না, আমাদের এখান তো পরিচালনা, বানিয়েছেন হবে না। আমার অনেক কষ্ট হয়েছে ওনাকে রাজি করাতে, যে আমাকে এই একটাবার দেন, বানিয়েছেন লিখি, এরপর আপনার যদি না হয় থাক। তো উনি সেবার এগ্রি করেছিলেন। কিন্তু এটা না এমনভাবে মানুষজনের মুখে মুখে ছুটে গেল যে বানিয়েছেন আশফাক নিপুণ, বানিয়েছেন আশফাক নিপুণ। এটা এখন কাইন্ড অফ আমার একটা ট্রেডমার্ক হয়ে গেছে। আমি শুনলাম আপনি বানাবেন, কিন্তু আমি বললাম বানিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা আমার পেটেন্টও করা আছে যে বানিয়েছেন আশফাক নিপুণ শুধু আমি করতে পারবো। এটা আমি কপিরাইট অফিস থেকে পেটেন্টও করে ফেলেছি যে বানিয়েছেন আশফাক নিপুণ শুধু আমি লিখবো, আর কেউ লিখতে পারবে না। বুঝলি যে ট্রেডমার্ক হয়ে গেছে এটা এখন। ওকে, আরো গল্প শুনবো কাজের। আপনাকে যেটা বলছিলাম যে এই যে চেঞ্জটা, 90 দশকে আপনি গান লেখা শুরু করেছেন, এবং 90 দশকেই আমি যতদূর জানি যে প্রায় 400 গান আপনি লিখে ফেলেছেন। তো আসলে ঠিক কি কারণে একেবারে উপন্যাসেই থিতু হলেন? মানে আমার উপন্যাসগুলো পড়লে আসলে, যেমন আমার প্রথম উপন্যাস দারবিশটা পড়লে এটাকে এমন প্যাটার্নে লেখা যেটা যদি তুমি পড়ো তোমার কানে মিউজিক আসবে। মানে প্রথমত এটাকে লিরিক্যাল, পুরো উপন্যাসটাই লিরিক্যাল, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা মিউজিক বেস ছিল আসলে। তো আমি যেটা বলি এটার উত্তরে, মানে যেমন এখন কেন গান লিখি না, কেন উপন্যাস লিখি, আমি না আগে ছোট ছোট গল্প লিখতাম গানের ভিতর দিয়ে, এখন বড় গল্প লিখি উপন্যাসের ভিতর দিয়ে। মানে
আমার গানের যদি টাইটেলগুলো যদি মানে তুমি খেয়াল করো, যে জেল থেকে বলছি, কিংবা হাসতে দেখো গাইতে দেখো, মাকে বলিস, বাংকারে ফুলো সজ্জা, মান্নান মিয়া তিতাস মলন, খুব আনইউজুয়াল স্টোরি না মানে গানের মধ্যে এরকম টাইপের গান হয় না। মান্নান মিয়াতে পেশাদার খুনি, মানে এগুলোতেও তো অ্যাকচুয়ালি গান হয় না। মানে 90 দশকে মানে এরকম আনইউজুয়াল সাবজেক্ট নিয়ে আমরা তখন গান করতাম। তো গান খুব মিস করি মানে আমি তো এগুলো শুনে বড় হয়েছি, তো আমি তো একদম তোমাদের জেনারেশন তো একদম আমাদের গান পুরো গান শুনে, আমি খুব মিস করি যে আপনার ওই গানগুলো। তো যার ফলে এখন ওই গল্পগুলাকে আমি আসলে উপন্যাস, আর আমার যারা কলিগ ছিল, বাচ্চু ভাই, জেমস ভাই, বাচ্চু ভাই তো মানে নাই, জেমস ভাই আর নতুন গান করে না, কিংবা আমি যাদের সাথে অ্যাকচুয়ালি কাজ করতাম, তো ওই সময় আসলে আমি আসলে গানের জন্য ঠিক গান মানে মানে তৈরি করতাম যে ব্যাপারটা এরকম না। আমার বেসিক্যালি মাথায় কাজ করতো কবিতা, মানে কবিতার থিমে আমি গান করতাম, মানে গানের জন্য না। আমি এই জন্য আমি বলি যে আমি খুব মানে গীতিকার না, আমি আসলে গীতি কবি। তো ওই কবিতার মধ্যে ওরা সুর দিত, তো যার ফলে যেহেতু মানে বেসিকটা ছিল কবিতা, কবিতার মধ্যে থাকে গল্প, তো আমার ওই সময়টা মানে এখন আর নাই, মানে আমার কলিগরাও আর কাজ করে না। তার কাছে আই হ্যাভ ডান মাই জব, আমার যেই সময় যে কাজগুলো করার কথা ছিল ওটা করছি। এখন আমার গল্প লেখার সময়, খুব মানে বড় প্রেক্ষাপটে কাজ করার সময়। তারপরে 2017 থেকে উপন্যাস লেখা শুরু করলাম। তো প্রতি বছর একটা করে উপন্যাস আসে। এই বছরই প্ল্যান ছিল যে আমি 2টা উপন্যাস লিখবো, কিন্তু এই প্রতি বছর বইমেলাতেই হ্যাঁ বইমেলা কেন্দ্রিক হ্যাঁ একটা করে উপন্যাস সাধারণত। তো আলহামদুলিল্লাহ যে আমার নিজস্ব পাঠক তৈরি হয়ে গেছে, এখন তারা অপেক্ষা করে সারা বছর যে উপন্যাস আসবে। তো ওই দাবির পরিপ্রেক্ষিতে এবার আমার ছিল 2টা উপন্যাস লেখার, তো একটা তো মিস হয়ে গেল এই আন্দোলন এবং এই সময়ের ভিতরে। তো হোপফুলি মানে বাকি উপন্যাসটা ইনশাআল্লাহ লিখতে শুরু করবো আর কি খুব সহজে। আচ্ছা, আমি ওই দিকটা থেকে ঘুরে আসব, তারপরে আপনার কাছ থেকে শুনবো, যেহেতু লেজেন্ডের সাথে আপনি কাজ করেছেন, লেজেন্ডরা কণ্ঠে আপনার গান তুলেছেন, তো সেই গানগুলোর পেছনের গল্পগুলো শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চুর সাথে বা শ্রদ্ধেয় জেমস স্যারের সাথে। আশফাক নিপুণের কাছে চলে আসি। আমি শুরুতে ইন্ট্রোতে বলছিলাম যে 19 বছর আগে ফিল্ম মেকিংয়ের স্বপ্ন নিয়ে একটি ছেলে ঢাকায় এসেছিল, কিন্তু শুধু স্বপ্ন দেখেই ক্ষান্ত হয়নি, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। আমি একটু পেছনের দিকে ফিরে যেতে চাই, যে এই যে বানাবেন এই ইচ্ছেটা মনে কবে থেকে বাসা বাঁধলো, কোন ঘটনার প্রেক্ষিতে? এটা হচ্ছে 2001-এর দিকে। আমি এমনি ছোটবেলা থেকে সিনেমার প্রকাশ ছিলাম, আমি সবসময় ছোটবেলা থেকে সিনেমা চিটাগংয়েই তো আমি তো চিটাগংয়েই তো সবসময় আমার পড়াশোনা, বেড়ে ওঠা সব ওখানে। সো সিনেমার প্রকাশ ছিলাম তখন থেকেই। 2001-এ তখন বাংলাদেশে প্রথম বেসরকারি টেলিভিশন আসলো, বোধহয় একুশে টেলিভিশন প্রথম আসছিল। সো একুশে টেলিভিশনে তখন পুরো আমরা যেই ধরনের টেলিভিশন নাটক, এটাকে তো অ্যাকচুয়ালি ফিকশন বলে, কিন্তু তখন তো নাটক বলতো, যে যেই ধরনের কাজ দেখে অভ্যস্ত স্টুডিওতে নাটক, এবং অনেক কালজয়ী নাটকও আছে, ওখান থেকে একেবারেই নতুন ধারার একটা নাটক মানে ফিকশন বানানো শুরু করলেন হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, আকরাম খান, আহির আলম, অমিতাভ রেজা, নুরুল আলম আতিক, গিয়াসউদ্দিন সেলিম। এদের কাজগুলো যখন আমি প্রথম দেখলাম তখন আমার মনে হচ্ছিল যে না, মানে এইসব মানে আমরা বিটিভিতে আগে কি দেখতাম, আমরা স্টার বেসড ফিকশন দেখতাম, যে ওখানে আফজাল হোসেন আছে, সুবর্ণ মোস্তফা আছে, আসাদুজ্জামান নূর আছে, বা এরা আছেন। এদের কাজগুলো দেখলাম যে না, একেবারেই রেগুলার মুখ মনে হয় এদেরকে, এবং গল্পটাই প্রধান। এবং আমি কোনো স্টারের জন্য দেখি না যে আচ্ছা এখানে বিপাশা হায়াত, জাহিদ হাসান, এই জন্য দেখতে বসবো, তা না। গল্পগুলো তখন আমার মনে হলো যে না, আসলে মূল কারিগর এরাই, আর বাকিরা যারা পারফর্ম করে যাচ্ছে ওরা তো ডেফিনেটলি ফ্রন্টলাইন আর্টিস্ট, কিন্তু মূল কারিগর পিছনে। আমার প্রথম ইন্টারেস্ট আসছে এনাদের কাজ দেখে। ওখান থেকে আমি অনেক কষ্টে মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে যোগাযোগ করলাম, চিটাগং থেকে। বেসিক্যালি উনি আর আনিসুল হক চিটাগংয়ে মানে জাস্ট 2 দিনে একটা ওয়ার্কশপ করাতে আসছিলেন, যে স্ক্রিন রাইটিং অ্যান্ড ফিল্ম অ্যাক্টিং, নট ইভেন ডিরেকশন। আমি তো ডিরেকশনের দিকে ইন্টারেস্টেড, আমি ওখানে এনলিস্টেড হলাম শিল্পকলা একাডেমিতে, এবং ওনারা 2 দিন আসলেন, আনিসুল হক, ফারুকী ভাই। ওই ছবিগুলো দেখলে এখন ওনারা চিনতে পারবেন না, শুকনা, আনিস ভাই শুকনা, ফারুকী ভাই আরও শুকনা। ওনারা আসলেন এবং ওই 2 দিন ওয়ার্কশপ করলাম। ওটা না আরও বেশি আমার মানে ওটা দেখার পর মনে হলো যে না, মানে ফিল্ম মেকিং তো মাস্ট। এর আগে আমি গিটার বাজানো শিখতে চেষ্টা করেছি, হয় নাই। আমি কম্পিউটার এডুকেশনে গেছি, হয় নাই। এগুলো কিচ্ছুই হচ্ছিল না। তার আগেও আশফাক নিপুণ কি কি করেছে আমি সবকিছু শুনবো। দর্শক আছে, একটু কল নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি আসসালামু আলাইকুম, আমি বাড্ডা থেকে মেহেদি বলছিলাম। জি, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি একটু আমার কমরেড শিবলি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন। হ্যালো কমরেড, লাল সালাম। লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ।
জিন্দাবাদ। কমরেড, নতুন স্বাধীনতার জন্য একটা নতুন গান চাই আপনার কাছ থেকে, এটা রিকোয়েস্ট আপনার পাঠক হিসেবে, আপনার বক্তা হিসেবে, আপনার ভাই হিসেবে। ইনশাআল্লাহ নতুন দেশের জন্য নতুন গান হবে ইনশাআল্লাহ। জি, একটা গান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ মেহেদী ভাই আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো যেটা শুনছিলাম আপনার কাছে, যে এর আগেও আপনি অনেক কিছু চেষ্টা করেছেন, গিটার বাজানোর চেষ্টা করেছেন, বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছেন, বা পড়ার ইচ্ছা ছিল। 6 মাস পরে বুঝলাম আমাকে এটা হবে না। গিটার আমি একটা কিনলাম, কারণ ওই সময়ে, যে সময়ে শিবলি ভাইরা গান লিখেন আর আমরা বড় হচ্ছি, ওই সময় গিটার শেখাটা ছিল একটা সবার ট্রেন্ড, সবাই যে গিটার শিখবে। আমি একদিন গিয়ে বুঝছি এটা হবে না, এভাবে ধরা এটা হয় না আমার। পরে হয়নি, আমি ট্রাই করছিলাম গিটার। হ্যাঁ, এটা খুব ইজিও না, অনেক কঠিন কাজ। হ্যাঁ, পরে ফারুকী ভাইয়ের সাথে ওয়ার্কশপ করার পরে তখন ওনার সাথে আমার মেইলে যোগাযোগ হতো। তখন কিন্তু জিমেইল ছিল না, এটা অনেক আগের, 19 বছরেরও আগের। মানে ধরেন আপনার ইয়াহু, তারপর কিছু সোশ্যাল গণনেট এরকম ছিল। তো আমি তখন ওনাকে লেখালেখি করতাম, যে ওনার তো টেলিভিশনে কাজ আসতো, আর আমি খুবই বোদ্ধার মতো আমি ওগুলোর ক্রিটিক করতাম, যে এটা হয় নাই, এটা ভালো হয় নাই, এটা আরো ভালো হতে পারতো, আপনার থেকে তো এটা এক্সপেক্ট করি নাই। এখন তো চিন্তা করলে মানে চিন্তাই করতে পারি না যে এগুলো আসলে। আর এখন তো যেহেতু ফেসবুক চলে আসছে, খুব ইজিলি অ্যাক্সেসেবল, তখন ছিল না। তো ওখান থেকেই যোগাযোগ করতে করতে একদিন ওনাকে বললাম যে আমি আসলে ফিল্ম মেকিং করতে চাই। তো উনি বললেন যে কোনো টাকা পয়সা নেই। প্রথম কথা উনি বললেন এটা, যে এখানে কোনো টাকা পয়সা নেই, আমি তো চিটাগাংয়ে টিউশনস করতাম, এবং আমি বেশ ভালো টিউশনস করতাম, ইনকামও করতাম। তো উনি সব শুনে বললেন যে তুমি এখানে এসে লাভ নেই, তুমি চিটাগাংয়ে থাকো, বিকজ এখানে অনেক স্ট্রাগল। আমি বললাম যে না, আমি করতে চাই। মানে উনি বললেন যে শিওর করতে পারবো? আমি হ্যাঁ, কমফোর্ট জোন থেকে বেরোতে চাই। সে বললো যে ঠিক আছে। উনি আমাকে এটাও বলেছেন, তোমাকে একটা এজেন্সিতে কপিরাইটারের জব দিয়ে দিই, যেহেতু তুমি একটু পড়াশোনা জানা, প্লাস হচ্ছে একটু ছবি দেখো। আমি বললাম না, আমি কাজ শিখবো। ওইভাবেই আমি ফারুকী ভাইয়ের টিমে জয়েন করলাম। একজনকে আমি ইন্টারাপ্ট করব, যে পেছনের কথাটা একটু শুনতে চাই। কি পড়ছিলেন, বা তখন তখন আমি ইংলিশে মাস্টার্স করছিলাম ওই সময়, কিন্তু আমি মাস্টার্স কমপ্লিট না করে ঢাকায় চলে আসছিলাম। যে না, আমি যেহেতু সময়টা এমন একটা ক্রিটিক্যাল যে আমাকে একটা কল নিতে হবে, সো তখন আমি কল নিলাম যে না, আমি আসলে ঢাকায় যাই। বিকজ তখন উনি নতুন সহকারী নিচ্ছিলেন ওনার একটা সিনেমার জন্য। আমার মনে হচ্ছিল যে আমি যদি 6 মাসও লেট করি, এই মোমেন্টামটা চলে যাবে। মোমেন্টামের একটা ব্যাপার আছে, যে আপনি একদম রাইট টাইমে রাইট প্লেসে থাকতে হয়। সো ওই মোমেন্টাম আমি মিস করতে চাই নাই, এবং ওই রিস্ক নিয়ে চলে আসছি। সাকসেসফুল নাও হতে পারতাম, বাট থ্যাঙ্কফুলি, যেহেতু আমার কাজ করার ইচ্ছা ছিল, পরিশ্রম করার ইচ্ছা ছিল, সো তখন ওভাবেই আমি আসলে জয়েন করে ফেললাম, যে না, আমি আসলে ঢাকায় এসে, ওই ফার্স্ট আমার ঢাকায় আসা, এর আগে আমি কখনো ঢাকায় আসিনি। তো তারপর কাজ শুরু করা ওনার সাথে। আর যেহেতু আমার আর মানে পিছনে ফিরে যাওয়ার উপায় নাই, আমি খাটতামও সবচেয়ে বেশি। এটা এখনও ফারুকী ভাইয়ের যে ভাই ব্রাদাররা আছে, ওরা এখনও বলে যে প্রায় সবগুলো এখন প্রতিষ্ঠিত নাম, যারা যারা আছে ওখানে, আশুতোষ সুজন বা আদনান আল রাজি বা মোস্তফা কামাল রাজ, শরাফ আহমেদ জীবন, আমাদের ফিকশন এখন অলমোস্ট তোমরাই লিড। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওরা। কিন্তু খাটতাম সবচেয়ে বেশি আমি, কারণ আমার তো হচ্ছে মানে বলে না যে ফিরে যাওয়ার জায়গা নেই, আমি তো আর কিছু করতে পারবো না। সো ওইটা আমার মনে হয় আমার জন্য খুব কাজ দিছে, যে আমি প্রচুর খেটে 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 তারপর গিয়ে কাজটা শিখলাম আর কি। যখন আপনি তার সাথে কাজ করতেন, সেই সময়ের এক্সপিরিয়েন্সগুলো, তারপরে কিভাবে মায়া আপনার জীবনে এলো, সবকিছু শুনবো। একজন দর্শক আছে, কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি কুষ্টিয়া থেকে নাজমুল সালিহিন বলছি। আমি লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলুন, উনি শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম শিবলি ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? অভিনন্দন ভাই, নতুন স্বাধীন দেশে। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই মিলে কাজ করেছি। অভিনন্দন, মানে শুধু আমি না, ইনশাআল্লাহ আশরাফ নিপুণ বাংলাদেশকে ইনশাআল্লাহ বিশ্বের ভিতরে প্রকাশ করার জন্য আপনাকে ইনশাআল্লাহ ধন্যবাদ। আর আপনার আসমান বইয়ের আমি পাঠক। ইনশাআল্লাহ আসমানের জোশ নিয়ে আমি যুদ্ধের তাড়না বুকে রাখি ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ আগে এই কথাই বলছিলাম, যে আমাকে এখন অনেকে বলে যে আসমান আমাকে ইন্সপায়ার করেছে রাজপথে নামার জন্য, মানে জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার বই, আমার উপন্যাস গ্রহণ করেছো, থ্যাংক ইউ সো মাচ। জি, আপনার কাছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনার কাছে একটু আসতে চাই, বলছিলাম যে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, শ্রদ্ধেয় জেমস, ওনাদের সাথে কাজ করার যে অভিজ্ঞতাগুলো আছে, আমরা একটা কথা প্রায় বলি যে লেজেন্ড এমনি এমনি হয় না, তাদের মধ্যে বিশেষত্ব থাকে। বা আপনিও আর্টিস্টদেরকে নিয়ে কাজ করতে গিয়ে এই এক্সপিরিয়েন্স নিশ্চয়ই ডিরেক্টর হিসেবে আপনার আছে, যে
অনেক গুণী বা লেজেন্ড যাদেরকে আমরা বলি তাদের আচরণ থেকে শুরু করে সবকিছুই কেমন যেন আলাদা, একটুখানি বিশেষ। তো কি কি বিশেষত্ব ছিল ওনাদের মধ্যে এবং ওই কাজ করার সময় এক্সপিরিয়েন্সগুলো একটু শুনতে চাই। আমার কাছে এখন তো অনেক দিন হয়ে গেছে, মানে আমাদের তো অলমোস্ট প্রায় 30 ইয়ার্স। আমরা যদি আমাদের পুরো সময়টাকে যদি করি, মানে একটা ফ্রেমবন্দি করি, আমার কাছে এখন পিছনের দিকে তাকালে যেটা মনে হয় যে একজন আয়ুব বাচ্চু বা একজন জেমস ভাই কিংবা একজন হামিন শাফিন ভাই কিংবা একজন একটা দল সোলস, এরা না মানে সবাই খুব ন্যাচারাল বর্ন ট্যালেন্ট। আমার কাছে এনারা খুব বড় যে কোনো একাডেমি থেকে পড়াশোনা করছে বা খুব বড় ওস্তাদ ধরছে তা না, এনারা নিজে নিজে তৈরি হয়েছেন, এনারা নিজেদেরকে তৈরি করছেন এনারা। তো এইটা আমার কাছে এখন ভাবলে খুব অবাক লাগে যে ওরা এখন এই দেশের, এবং আমি বলবো যে আমাদের এই ইভেন তো পশ্চিম বাংলা পর্যন্ত এখন ওরা সবাই স্বীকার করে যে আমরা রক মিউজিক শিখছি বাংলাদেশের কাছ থেকে। মানে পশ্চিমবঙ্গের অনেক মিউজিশিয়ানকে আমি এটা বলতে দেখছি। তো মানে সময়ে এদের ওনাদেরকে তৈরি করছে এবং ওনারা সেলফ মেড ম্যান মনে হয়েছে আমার কাছে। মানে এখন এটা আমার মানে এই থাকে না পিছনের দিকে তাকিয়ে মানে বিচার করা। তো ওনারা ছিল এরকম, ওনারা বুভুক্ষের মতো মানে ক্ষুধার্তের মতো ভালো লিরিক খুঁজতো, আমরাও তখন লিখছি, মানে কম্বিনেশনটা হয়ে গেছে আসলে। যেমন জেমস ভাইয়ের কাছে জেল থেকে বলছি গান দিয়ে, তার সাথে আমার কাজের শুরু। জেল থেকে বলছি গানটা সুরও আমার করা ছিল। তো এই গান প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি আমার এক বন্ধু, আমি টেবিল বাজায় এই গ্রিন রোডের এক রেস্টুরেন্ট, আমি টেবিল বাজায় গানটা গাইতাম, আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা মারতাম। তো ওখানে ও আসতো আড্ডা মারতে, আমি তখনও জানি না, আমার বলে দোস্ত এই গানটা আমি করি। এর কার গান? প্রথমে বলে কার গান? আমি সেটা আমার গান, এটা কেউ গায় না। এটা কেউ গায় না, এরকম একটা গান কেউ গায় না, তাহলে দে এটা আমি করি। ঠিক আছে তুই নিয়ে নে। তো তারপরে ও জেমস ভাইয়ের সাথে ড্রাম বাজানো শুরু করলো, ওর নাম শহীদ। তো জেমস ভাই গান শুনে বলে শহীদ এই গান তুমি কই পাইছো? তো তখন শহীদ বলে যে হ্যাঁ আমার এক বন্ধু আছে, তুমি তারে নিয়ে আসো, আর এই গান তোমার করার দরকার নেই, এটা আমি করি। পরে আমি গেলাম, দেখলাম চিকনা এরকম জেমস ভাই স্কাটনে, তার মানে ওনাদের একটা সরকারি বাসা ছিল, ওনার বাবা যেহেতু সরকারি চাকরি করতো ওখানে। প্রথম জেমস ভাইকে তো আমি দেখলাম, আজকের যে লিজেন্ড জেমস ভাই। মানে হয়েছে কি, জেমস ভাই বুঝছে এই গানটা আসলে তার জন্য, মানে এই যে পিক করা, ওনারা না মানে খুব মানে সাহিত্যিক যে ছিলেন তা না, মানে ওনারা বুঝতেন যে কোন গানটা তাদেরকে গাইতে হবে। তো ওই সময় আমি পাগলামি করে লিখছি বিভিন্ন সাবজেক্ট নিয়ে, যেগুলো আমি এতক্ষণ বললাম। ঠিক ওনারাও মানে এই বেছে বেছে ওই গানগুলোই নিচ্ছে যেগুলো আসলে আগে এরকম করে কেউ চিন্তা করে নাই। হ্যাঁ, তো আমার মনে হয় যেটা কোশ্চেনটা ছিল, লিজেন্ডরা কিভাবে ভাবে, লিজেন্ড মানে কিভাবে হয়ে ওঠে, তো এই কম্বিনেশনগুলো হয়ে গেছে। ওই সময় আমি লিখছি, অনেকেই লিখছে, আমার বন্ধু বাপ্পি খান লিখছে, বা আমাদের পরে মার্জুক রাসেল রাষ্ট্র জাস্ট আমাদের পরপরই, মানে আমরা একটা ট্রেন্ড সেট করে দিলাম যে গান তুমি আমি বাইরেও গান হয়, যার ফলে ওই সময় ব্যান্ডে কিন্তু বিভিন্ন রকমের সাবজেক্টিভ গান হতো। এখন আমি দেখি যে আসলে ওই রকম সাবজেক্টের গান এখন স্টিল আবার মনে হয় যে গান এখনো তুমি আমির মধ্যে আবার ঢুকে পড়েছে। তো যেহেতু সময়টাও ছিল তখন 90s মানে হচ্ছে এখন আমরা বলি গোল্ডেন 90s, মানে ওই সময় মানে শিল্প সাহিত্য সব দিকে এক ধরনের রেভলিউশনের মতো চলতেছিল আর কি। আমাদের যদি পুরো স্বাধীনতার পরের যদি আমরা শিল্প সাহিত্যের যদি দশক হিসাব করি, তো 90 দশকে আসলে খুব দারুণ। ওই সময় স্বৈরাচার এরশাদ তখন ক্ষমতায়, তখন কবিতা হইতেছে জ্বালাময়ী, তখন পথনাটক হচ্ছে, মঞ্চনাটক হচ্ছে, পেইন্টাররা ওইরকম পেইন্ট করছে, আমরা রক মিউজিক নিয়ে আমরা নতুন এক সঙ্গীত ধারা নিয়ে মানে সমাজের মধ্যে বাংলাদেশের ব্যান্ড আন্দোলন, আপনার আমার একটা বই আছে প্রবন্ধ গ্রন্থ আছে, বাংলাদেশ বাংলা একাডেমি প্রকাশ করেছে, বাংলা একাডেমিতে প্রকাশ হয়েছিল। তো সব মিলিয়ে আসলে লিজেন্ডরা তখন তৈরি হচ্ছে আসলে, মানে কোশ্চেনটা তো এটাই ছিল বোধহয়। জি জি, আমি অভিজ্ঞতাগুলো আপনার কাছ থেকে আরো শুনবো। এদিকটা থেকে একটু ঘুরে আসতে চাই যে আপনি বলছিলেন যে ভাই ব্রাদার টিমে সবথেকে পরিশ্রমী ছিল আশফাক নিপুণ, সহকারী। তো আমি একটু সেই সময়ের কথা শুনতে চাই যে কি কি প্যাটার্নের পরিশ্রম করতে হয়েছে সে সময়, এবং এটা প্রমাণিত যে আশফাক নিপুণ সবথেকে বেশি পরিশ্রমী। না আমাদের তো ছিল, যেহেতু সবগুলো তো ফারুকি তোমাদেরকে পেইন দিত নাকি অনেক? না মানে বাংলাদেশে কিন্তু একমাত্র ফারুকি ভাই ওই সিস্টেমটা শুরু করছিল যে উনি এবং ওনার সাথে যারা সহকারী ভাই ব্রাদার
সবাই এক বাসায় থাকবে। এটা বাংলাদেশে এর আগে ছিল না। মানে অন্য হাউসগুলোতে বা অন্য প্রোডাকশন কোম্পানিগুলোতে কাজ করলে বাসা থেকে এসে কাজ করতো, তারপর বাসায় ফেরত যেত ওরকম। ফারুকী ভাই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে স্টার্ট করলো যে আমি যেই বাসায় থাকবো, মাজুক রাসেল থাকতেন ওখানে, ফারুকী ভাই থাকতেন, তোজো ভাই থাকতেন, যে যারা যারাই কাজ করতে আসবে ওর ওখানে থাকবে। সো আমাদের থাকার চিন্তা আর নাই, আশ্রমের মতো টেনশন নেই। হ্যাঁ, আশ্রমের মতো। হ্যাঁ, কারণ উনি লোক ছাড়া চলতে পারেন না। সো যার জন্য প্রচুর লোকজন, প্রচুর থাকি। তো অনেকটা মেসের মতো, মেস বাড়িতে থাকি না, অনেকটা মেসের মতো আমরা ওখানে থাকি, ইয়ে করি। তো যেহেতু সবগুলোই ছিল খুবই বাঁদর টাইপের, যাদের কথাই বললাম এরা সবাই বাঁদর। সো বেশিরভাগ এখন বাঁদরদের যদি আপনি একটা বলেন যে ঝাঁকের মধ্যে চালাক বাঁদরগুলো খুঁজে যে আসলে কোন বোকাটা কাজ করবে বেশি, হ্যাঁ, তার উপরে কাজ দিয়ে ওরা করে কি ভাগে। হ্যাঁ, সো যেহেতু আমি ছিলাম যে না আমার কাজ করতে হবে, আমি চিটাগং থেকে আসছি, সব ছেড়ে ছুড়ে দিয়ে আসছি, আমার আসলে এখানে কাজ করা দরকার। সো আমার আশেপাশে যে চালাক বাঁদরগুলো ছিল, যাদের নাম বললাম এখন, যারা প্রতিষ্ঠিত, ওরা কাইন্ড অফ যে হ্যাঁ এ তো কাজই করতে চায়, তো ওকে দিয়ে দিই। আর আমার তখন হচ্ছে কত কাজ দিবা দাও, বিকজ আমার আসলে শিখতে হবে। তো একটা সময় এমন আসলো যে একদিন আমি অসুস্থ ছিলাম, আমি সেদিন শুটিংয়ে আউটডোরে যেতে পারছি না। তো এই বাকি বাঁদরগুলো যেগুলো, ওরা ফারুকী ভাইজান জিজ্ঞেস করলে আজকে কী শ্যুট করব বা কী হবে, এরা কেউ বলতে পারছে না। আর্টিস্ট টাইম কল টাইম কয়টা, কোন আর্টিস্টকে নিয়ে শ্যুট করবো, এরা কেউ বলতে পারছে না, কারণ ওরা তো সব হচ্ছে কাইন্ড অফ একটু মানে মোটামুটি ইয়েতে না। তারপর ওরা তো ঝাড়ি টাড়ি খেলো খুব, কিন্তু ওটা আমাকে অনেক হেল্প করছে যে আমি বুঝে গেছি, মানে আমি বলবো না বোকা, আমি বুঝতে পারছি ওরা আমাকে নিয়ে খাটাই নিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি খাটতে, যে যতটুকু শেখা যায়, যতটুকু কাজ করে বসের গুড বুকে আসা যায়। হ্যাঁ, সো ওই গুড বুকে আসার কারণেই মোটামুটিভাবে দেখলাম যে না আমি আসলে কাজটা শিখতে পারছি। তো ওইটা একটা অদ্ভুত সময় ছিল সবার জন্য। মানে তারপরে মায়া কিভাবে, এরপরে মায়া ছিল না, আমার প্রথম কাজ ছিল টু ইন ওয়ান ছিল প্রথম কাজ। তখন আমি এটা একটা মজার গল্প, এখানেও ফারুকী ভাইয়ের একটা পাগলামি আছে, সেটা হচ্ছে যে তখন চ্যানেল 1 মাত্র বাংলাদেশে আসছে, চ্যানেল 1, এবং ওরা করলো কি, ফারুকী ভাইকে বললো যে আপনি আপনার ভাই ব্রাদার নিয়ে একটা চাঙ্ক দিয়ে দিলাম যে আপনি প্রতি সপ্তাহে একটা করে ফিকশন দিবেন। ফারুকী ভাই বললো যে হ্যাঁ ঠিক আছে আমার ভাই। আমরা কিন্তু তখন রেডি না যে আমরা বানাবো, আমরা তো সহকারী, আমরা খাই দাই, ফ্রি খাওয়া, তারপরে ফ্রি থাকা, সো আমার খরচও বেশি নেই, আর মাস শেষে স্টাইপেন্ডের মতো একটা টাকা দেয়। তো আমরা সবাই খুবই খুশি। কিন্তু উনি হঠাৎ করে একদিন এসে বললেন যে বানাতে হবে, কার কার কী কী গল্প আছে ঠিক করো। সো গল্প ঠিক করো। তো ওখানে একটা মজার গল্প আছে যে আমরা যখন থাকতাম বাস্তবে ওখানে, আমি এবং আমার আরও একজন ভাই ব্রাদার, সে এখন আর কাজ করে না, আমাদের দুজনের সাথেই একটা মেয়ের সম্পর্ক ছিল, কাইন্ড অফ একসাথে না, মানে তার গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়ে গেছে, তারপর মেয়েটা আমার সাথে কথা বলতো, নর্মালি কথা বলতো, এটা দেখে আবার সে জ্বলতো, কারণ আমরা তো এক বাসায় থাকি, মেয়েটা বাইরে থেকে আসতো। তো এই মজাটা চলতো। তো সে করলো কি, তার প্রথম কাজটা ওই গল্প নিয়ে করলো যে এখানে, এবং আমাকে সেখানে বলা হলো অ্যাক্টিং করতে, মানে আমি সেটাই অ্যাক্টিং করব। সো আমি অ্যাক্টিং করলাম ওটাতে, মেয়ের ক্যারেক্টারটা অন্য একজন করলো, এবং যে বানাচ্ছে সে তার জায়গায়। এখন সে যখন একটা গল্প বলছে তার পার্সপেক্টিভ থেকে, সেখানে অবভিয়াসলি আমি ভিলেন, কারণ এটা তো তার লাইফের গল্প যে ব্রেকআপের পরে সে করলো কি, আমাকে প্রচুর মার খাওয়ালো শুটিংয়ে, প্রচুর মার খাওয়ালো, মানে গল্পের খাতিরে বলে আমি শুটিংয়ে প্রচুর মার খেলাম। এবং আমার তো খুব রাগ লাগছিল তখন এই কারণে, যে কারণ আমি বুঝতে পারছি এটা হচ্ছে সে ব্যক্তিগত শোটটা নিচ্ছে আমার সাথে। তো ফারুকী ভাই পুরো ব্যাপারটা বুঝে হঠাৎ করে বললো একদিন, মানে শুটিংয়ে আমি এমন মার খেয়েছি যে আমার জ্বর চলে আসছে এরকম, মানে এটা হচ্ছে অ্যাক্টিংয়ের প্রয়োজনে। তা একদিন এরকম ফারুকী ভাই দেখলো, ফারুকী ভাই দেখে পুরো ব্যাপারটা বুঝলেন, উনি বললেন যে ওকে তোমার পার্সপেক্টিভ থেকে তুমি এটা বানাইছো, মানে ওই ছেলেটা, এখন এই পুরো গল্পটা ওর পার্সপেক্টিভ থেকে হবে, এবং এবার তুমি অ্যাক্টিং করবা এবং ওর ডিরেকশন দিবে, আমি অ্যাক্টিংও করব। ওইটা ছিল আমার প্রথম কাজ, মানে একই ঘটনা, এবং এটা পরপর 2 সপ্তাহে গেছে, মানে এই সপ্তাহে এটা, তারপরে মানে একটা ঘটনাই আপনার পার্সপেক্টিভ থেকে একরকম, আমার পার্সপেক্টিভ থেকে একরকম। তো এটা ছিল আমার প্রথম কাজ, মানে প্রথম কাজটাই আমার প্রথম কাজ, যেটা মিডিয়াতেই প্রথম কাজে আমাকে অ্যাক্টিংও করতে হয়েছে, ডিরেকশন একই সাথে দিতে হয়েছে, মানে একবারেই প্রথমবারের মতো। তো ওইটা আমার মনে হয় একটা বিগ পুশ ছিল। আমার ক্যামেরার ভয় কেটে গেছে, আমার বানানোর ভয় কেটে গেছে, এবং এখনও সবাই আমাকে খেপায় যে যেহেতু আমি নিজেই অ্যাক্টর এবং আমি ডিরেক্টর, আমি যখন বলতাম যে অ্যাকশন যাব, হ্যাঁ আমি অ্যাক্টর, আমি ফ্রেমে ঢুকবো, কিন্তু আমি কাউকে অ্যাকশন বলতে দিব না।
মানে আমি নিজেই বলবো যে সব ঠিক, ওকে অ্যাকশন বলতে, তারপর আমি ঢুকবো ভিতরে। হ্যাঁ, তো ওইটা একটা ওই সময় খুব দুর্দান্ত একটা দিন গেছে। মায়া হচ্ছে আমার সেকেন্ড কাজ। আচ্ছা। যেটা আমি তো এই যে মায়া থেকে মহানগর, সাবরিনা এই পর্যন্ত জার্নিটা আবার একটু শুনবো, এই দিকটা থেকে একটু ঘুরে আসতে চাই। শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চুর সাথে আপনার প্রথম কাজ কোন দিন বা দেখা হলো কিভাবে? বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ হয়েছে, উনি ওনার জন্য না, আমি আসলে সামহাও বাচ্চু ভাইয়ের কাছে আমার লিরিক পাঠিয়েছিলাম। তো তখনও বাচ্চু ভাইয়ের সাথে আমার দেখা হয়নি। আমার দুটো গান ছিল তখন, তোমাদের চিটাগাংয়ের একটা ব্যান্ড ছিল অরফিয়াস, ওই বাচ্চু ভাই তখন ওই ব্যান্ডের অ্যালবাম তৈরি করছে আর কি। আমি তখন বাচ্চু ভাইয়ের কাছে দুটো গান পাঠিয়েছিলাম, একটা গান ছিল বাবার চিঠি আর একটা গান ছিল মাথা মোটা রনক, এবং ওই অ্যালবামটার নামও ছিল বাবার চিঠি। এটা তো ওই কাজ করার পর সামহাও বাচ্চু ভাই আমাকে খবর পাঠায় যে তুমি আমার সাথে দেখা করো। বাচ্চু ভাই তখন মগবাজারের মগবাজার মৌচাকের মোড় থেকে একটা গলি আছে, ওই গলির মধ্যে উনি থাকেন। আমার মনে আছে কোনো এক বৃষ্টি পড়ছিল এক দুপুরবেলা, আমি ওনার বাসায় গেছি, যে এই মানে কলাপসেবল গেট লাগানো ছিল, আমি সানসেটের মধ্যে এইভাবে দাঁড়াইছিলাম, মানে খুব এই দৃশ্যগুলো এখনও মাথায় আছে। বাচ্চা ভাই ঘুমাইছিল, তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম আমি। পরে একজন যা খবর দিয়েছে যে নিচে একজন দাঁড়ায় আছে, তো পরে উনি ওই উপর থেকে চাবি ফেলে দিয়েছে, পরে আমি ওই দিয়ে তালা খুলে আমি দেখলাম তখন বাচ্চু ভাই একটা এরকম হাতা কাটা টি শার্ট পরা, এরকম হাফ প্যান্ট পরা, এই দিক দিয়ে আবার করা সুতো বের হয়ে আছে, হ্যাঁ, মানে এই বড় চুল, ওনার ঝাঁকড়া ঝাঁকড়া চুল। এই প্রথম বাচ্চু ভাইকে দেখলাম। এর আগে এমনি ওনাকে সোলসের সাথে দেখছিলাম, কিন্তু প্রথমবারের মতো তাকে দেখলাম। তখনও বাচ্চু ভাইকে আমার কাছে ওরকম মানে স্টার মনে হয়নি, মনে হচ্ছে আচ্ছা ইজ এ মিউজিশিয়ান, এবং মোটামুটি ওনার তখন নাম আছে আর কি। ওই সময় উনি তবুও নামে একটা অ্যালবামের কাজ করছেন, তো ওই অ্যালবামের জন্য ওনার লিরিক লাগবে। তো আমার সাথে ডায়েরি ছিল, তো ডায়েরির পাতা খুলেই একটা লিরিক ওনার সামনে আসলো, সেই লিরিকটার নাম ছিল মাকে বলিস। ইট পাথরের সত্যগুলো গোপন রেখে কল্পনাতে মন গড়া এক শহর এঁকে, মাছে ভাতে তার ছেলেটা ভালোই আছে, বাড়ি ফিরে বন্ধুরে তুই আমার কথা মাকে বলিস। এটা ছিল উনি লিরিকটা দেখে, ও ম্যান, এইটাই তো আমি খুঁজতেছি, এরকম এক ধরনের এক্সপ্রেশন। এই উনি ওনার সাথে আমার কাজ ছিল ওই অ্যালবামটা অবশ্য শেষ সময় এসে আমার সাথে বাচ্চু ভাইয়ের পরিচয়। হয়তো যদি আমি আরও আগে দেখা হতো তাহলে তো আরও অনেকগুলো গান থাকতো ওখানে। একদম শেষ সময়ে ওই গানটা করলো, বাচ্চু ভাই নিল, এবং এরপরে তো বিভিন্ন কাজ শুরু হলো। হ্যাঁ, আর এক একটা গান তো মানে এক একটা কি বলবো ইতিহাস। এই এখন লাগে একটা গান আছে যে এই যে ওটা নিয়ে কথা বলতেছি, গল্প বলছি, তো সত্যি প্রতিটা গানই এখন আমার মনে হয়, স্পেশালি বাচ্চু ভাই, জেমস ভাইয়ের সঙ্গে, মানে ওনাদের সঙ্গে আমার হয়েছে কি, আমি কিন্তু অন্যদের জন্য গান লিখিনি। ওই সময় চাইলে আমি অনেক গান লিখতে পারতাম, কিন্তু আমার ওইসব গান ভালো লাগতো না, মানে যে আধুনিক টাইপের গান, বা ওই সময় গান মানুষ শুনতো হচ্ছে বাংলা সিনেমার গান না হিন্দি গান শুনতো। কিন্তু আমি তখন আসলে বেসিক্যালি শুরু থেকে আমি পিঙ্ক ফ্লয়েড শুনে আমি অ্যাকচুয়ালি আমার মানে গান শোনাটার হয়েছে, টেস্ট তৈরি হয়েছে আমার পিঙ্ক ফ্লয়েড শুনে। আমরা তখন দেখলাম পিঙ্ক ফ্লয়েড বিভিন্ন বিষয় নিয়ে গান করে, ওরা খালি তুমি আমি মানে সোক আর রোমান্টিক গানের মধ্যে থাকে না। তো আমিও ওইরকম সাবজেক্টিভ তখন গান লেখা শুরু করলাম, আর ওনারাও এইসব গান পিক করা শুরু করলো। আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই পর্বে। দর্শকরা তো এখন খুব সহজেই জানাতে পারে যে এই কাজটা আমার ভালো লাগছে, এই কাজটা আমার ভালো লাগছে না, বা ভালো লাগার যে সূক্ষ্ম অনুভূতিগুলো থাকে সেগুলোও কিন্তু নির্মাতা জানতে পারছেন, দর্শকরা জানাচ্ছে। তো থাকে না যে একটা ফিডব্যাক যেটা আপনাকে নির্মাতা হিসেবে খুব বেশি নাড়া দিয়েছে, যেটা আপনার ভালো লেগেছে, কোনো একজন ফ্যান ফলোয়ার দর্শক আপনাকে জানিয়েছেন, এরকম একটা এক্সপিরিয়েন্স বা অনুভূতির গল্প শুনতে চাই। সেটা সরাসরিও হতে পারে বা ফেসবুকেও হতে পারে, লিখে জানিয়েছে। হ্যাঁ, এরকম তো অনেকগুলো আছে। আর্টিস্টদেরকে আমরা বলে থাকি যে আপনার ফ্যান আপনার জন্য এরকম পাগলামি করেছে, এরকম একটা এক্সপেরিয়েন্স বলেন, কাইন্ড অফ এরকম। না, যেরকম হয় কি যে ধরেন আমি যখন মহানগর বানালাম, প্রথমটা যখন বানিয়েছিলাম মহানগর, তখন আমার এক্সপেকটেশনস তো খুব লো ছিল, এটা যে দর্শক এইভাবে পছন্দ করে ফেলবে। এবং দর্শক আমি মানে মহানগর বানানোর পরে কিন্তু এখন তো খোলাখুলি বলা যায় আমি বেশ বড় ধরনের ঝামেলায় পড়েছিলাম, অনেক ঝামেলায় পড়েছিলাম। মানে সেটা হচ্ছে গিয়ে কি, যেহেতু আমি সিস্টেমের এগেইনস্টে একটা গল্প করছি, সিস্টেম তো এটা মানতে চাইবে না, কিন্তু দর্শকদের ফিডব্যাক এত বেশি ছিল, দর্শক এত পছন্দ করছে যে চাইলেই তখন আমাকে আসলে কোনো কিছু করাটা ডিফিকাল্ট ছিল। কারণ
দর্শক পছন্দ করে ফেলছে, এখন যদি এটাকে স্টপ করি বা কিছু একটা করি তাহলে ওরকম হবে। আমার একটা টেলিভিশনের ফিকশনের কাজ যদি আমি বলি, সেটা হচ্ছে এনটিভিতে গেছে মুখোশের গল্প, তাহসান আর তিশা ছিল। এটা হচ্ছে একটা কাপলের গল্প, ভ্যালেন্টাইন্স ডেতে গেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দুইজনেরই চলতেছে। মানে আমার ওই ভ্যালেন্টাইনে আমার ইচ্ছাটা ছিল কি যে এই সময়ের প্রেমের গল্প বলবো, মানে তুমি আমি প্রেম না, মানে একদম রিয়েল এই সময়কার গল্প। সো একটা কাপলের গল্প যেখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনেরই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, যেটা হাজব্যান্ড পরে গিয়ে ডিসকভার করে। তো ওটা যখন দেখছিলাম, ওটা যখন প্রচার হলো, খুবই জনপ্রিয় হলো, আমার কাছে তখন বেশ কয়েকটা মহিলার বা মেয়ের মেসেজ আসছে যে আপনার নাটকটা দেখতেছি বা ফিকশনটা দেখতেছি, হাজব্যান্ডের সাথে দেখতেছি, ও কিন্তু জানে না যে আমি জানি, মানে ও কিন্তু জানে না যে আমি জানি যে ও অ্যাফেয়ার করতেছে, এইটা ওখানে লিখছে। হ্যাঁ, সো মানে ইট হিট মি লাইক এনিথিং, মানে আমি ওনার মেন্টাল স্টেটটা চিন্তা করছিলাম, পাশের মানুষের থেকেও যে বানিয়েছে সে আপন হয়ে গেল। হ্যাঁ মানে হ্যাঁ এক্স্যাক্ট, মানে উনি ওরা বলতে চাচ্ছে কি আপনি এত ভিতর থেকেই নিয়ে আসছেন ব্যাপারটা, যে ওই একটা লাইন, এবং এটা একজন না, অনেক মহিলা বা মেয়ে বা ফিমেল যারা আছেন ওনারা আমাকে বলছেন যে আপনার কাজটা দেখছি, হাজব্যান্ডের সাথে দেখছি বা ইয়ের সাথে দেখছি, ও কিন্তু জানে না যে আমি জানি, ও জানে না যে আমি জানি, মানে হচ্ছে ও জানে না যে ওর সিক্রেটটা আমি জানি। তো ওই মহিলা আসলে ওটা বুকে চেপে বসেই আছেন এবং সেভাবে সংসার করে যাচ্ছেন। এই ফার্স্ট টেলিভিশন আসার পরে উনি আমাকে এক্সপ্রেস করলেন যে আপনি একদম ভিতরের গল্প আনছেন, এবং ও এটা না আমাকে অসম্ভব রকমের নাড়া দিল, বলে না, যে আমার মনে হলো যে ও হ্যাঁ খুবই টাচ করছে আমাকে। মানে আমি শোনার পরেই আমার মনে হচ্ছিল যে উনার মেন্টাল স্টেট এখন কেমন, উনি কিরকম, তো ওটা আমাকে অসম্ভব নাড়া দিয়েছিল একটা ফিডব্যাক। এটা একটা এক্সপিরিয়েন্সের কথা শুনলাম, আরও একটা এক্সপিরিয়েন্স শুনতে চাই যে যখন আপনার মনে হয়েছে যে এত রিস্ক নিয়ে এসে আশফাক নিপুণ ভুল করেনি, মানে কখন মনে হয়েছে রিস্ক নিয়ে আমি আসার পরে আশফাক নিপুণ হয়ে গেছেন আপনি অলরেডি, কিন্তু মানে এই ফিলিংটা কখন হয়েছে যে আমি ভুল করিনি, এত রিস্ক নিয়ে যে আমি চিটাগং থেকে চলে এলাম, একটা সবকিছু সেটেল ছিল, একটা রিস্ক নিলাম, এটা ঠিক কবে মনে হয়েছিল? এটা মনে হয়েছিল মানে কোন কাজের সময় মনে হয়েছিল না কোন সময়টাতে, মানে কবে এটা, যে কোনো ওটা না আমার আসলে আমার কোন একটা পার্টিকুলার কাজ দিয়ে না, যখন আসলে আমি দেখতে শুরু করলাম যে আমি একটু অন্যভাবে গল্প করাচ্ছে, যেমন আমার একটা গল্প আছে দ্বন্দ্ব সমাস, যখন ওটা কিন্তু খুবই মানে একই চেহারার একজন এক গ্রামের ইমাম, আরেক গ্রামের পুরোহিত, একই চেহারার দুইজনের, এবং ওটা নিয়ে গ্রামবাসীর মধ্যে কমিউনাল সংঘর্ষ লেগে যায়। এটা খুবই রিস্কি একটা কাজ ছিল। এটার জন্য যখন আমি প্রথম আলো পুরস্কার পেলাম, তখন আমার মনে হচ্ছে না, আমি তাহলে ডিফারেন্ট গল্প বললেও আসলে হবে, আস্তে আস্তে হয়। তারপর এরকম একটা ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম যখন করেছিলাম আমি 2013 সালে, কারণ তখন টেলিভিশনের খুললেই দেখা যেত কি মোবাইল ফোনে প্রেম, মানে সব নাটকে সবাই মোবাইল ফোনে গল্প করে। আমার মনে ছিল যে না, আমি একদম অন্য কিছু করি। ওটা যখন মানুষ দেখে ফেললো, এনটিভিতে প্রচারিত, তখন, এবং ল্যান্ডফোন তো আমি দেখেছি, আপনি হয়তো ল্যান্ডফোনে দেখেন, আপনি পেয়েছেন, হ্যাঁ পেয়েছেন, শিবলি ভাইরা পাইছে, এই জেনারেশন তো ল্যান্ডফোনও ভয় পায় নাই। ওটা যখন এই জেনারেশনও কানেক্ট করলো, ওই জেনারেশনও কানেক্ট করলো, তখন আমার মনে হচ্ছিল না, আমি ঠিক রাস্তাটায় আছি, যে আমি আসলে ভুল দিকে যাচ্ছি না বা কোনো দিকে যাচ্ছি না, ঠিক জায়গাটাতে আছি। আর আরেকটা জায়গাতে, সেটা হচ্ছে মহানগরের সময় এসে একদম চূড়ান্তভাবে যদি বলি, সেটা হচ্ছে মহানগর তো খুবই রিস্কি একটা সাবজেক্ট হিসেবে রিস্কি, এবং আমি একটা 8 পর্বের সিরিজ বানাচ্ছি, এক রাতের গল্প বানাচ্ছি। যখন এটা দর্শকরা পছন্দ করে ফেললো, এত রিস্কি সাবজেক্ট, আমার জীবন ঝুঁকিতে পড়তে পারে, আমার ক্যারিয়ার ঝুঁকিতে পড়তে পারে, যখন দর্শক এটা গ্রহণ করলো, তখন আমার মনে হচ্ছিল যে না, আমি আসলে ভুল করি নাই। এই একটা সময় এসে আমার একদম লাইক বলে না যে একটা কাইন্ড অফ ল্যান্ডিংয়ের মতো, যে ফার্স্ট ল্যান্ডিংটা হয়েছে, এখন ফার্স্ট আবার উঠবো, সেকেন্ড ল্যান্ডিংয়ের জন্য এখন আবার পরের কাজটা করবো, ওরকম। কিন্তু মহানগরের সময় এসে আমার মনে হচ্ছে যে না, আমি আসলে ভুল করি নাই। এখনও যখন আমি যে কোনো জায়গায় যাই, মানুষ যখন বলে যে মহানগর 2 কবে আসবে, মহানগর 2 আসার পর যখন বলে যে মহানগর 3 কবে আসবে, যখন বলে ওসি হারুনের কী হয়েছে, বলে যে ওসি হারুনকে ব্যাক করাতে হবে, আপনি গুলি করে দিলেন এটা হবে না, তখন আমার মনে হয় যে না, মানে আমি যে 19 বছর যে এত ধৈর্য ধরে আজকে এই জায়গায় আসছি, এটাতে আমার মনে হয় যে মোটামুটি এখন একটা স্টেবল জায়গা। আচ্ছা, মহানগর নিয়েই বলছিলেন যে মহানগর বানানোর কারণে আপনাকে নানা রকমের ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। আমরা যদি পার্শ্ববর্তী দেশের কথা বলি, যে সেখানে কিন্তু এই প্র্যাকটিসটা বোধহয় এভাবে নেই, যে
তারা কিন্তু যে কোনো কন্টেন্ট হ্যাঁ, পিক হ্যাঁ। করেই হ্যাঁ। যে কোনো কন্টেন্ট আসলে মেক করতে পারে, তাই না? এক্স্যাক্টলি। ও পাশে মানে আমি যদি ভারতের কথা বলি, পাশের দেশ ভারতে, যদিও এটা ভারতীয় প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে কিন্তু বাংলাদেশি কন্টেন্ট। ভারতের একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যেই সরকারি ক্ষমতায় আসুক, সেটা আপনার এই পক্ষ হোক ওই পক্ষ হোক, ওরা কখনো ওদের আর্ট অ্যান্ড কালচারে হাত দেয় না। আমাদের ব্যাড লাক যে আমরা লাস্ট 15 ইয়ার্সের কথা যদি বলি, যে আমরা অনেক গল্প করতে চেয়েছি কিন্তু গল্পটা করতে পারি নাই ওভাবে। আমরা অনেক সেন্সরশিপ নিজে থেকে করতে হয়েছে। কারণ আমি সবসময় এটা মানে ফ্রিডম অফ স্পিচ তো খুব দরকার, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি ফ্রিডম অফ আর্টসে। মানে আর্টের উপরে আপনি হাত দিতেই পারবেন না। আর্টিস্ট যদি কিছু তৈরি করতে চায়, ওকে তৈরি করতে দিতেই হবে, সেটা যত খারাপ আর্টই হোক, এটা থাকতে হবে। যেহেতু আমাদের ফ্রিডম অফ আর্টসের উপরে অনেক ধরনের প্রেশার, বিভিন্ন ধরনের প্রেশার, ফোন কল চলে আসে, কেন লিখলেন এটা, কাকে মিন করলেন, অমুকের পার্সোনাল এজেন্ডা, সিস্টেমের পার্সোনাল এজেন্ডা। সো মহানগরে যখন আমি এই ঝামেলা দিয়ে যাচ্ছি, সিমিলার টাইমে যেহেতু এটা প্ল্যাটফর্ম হইচই, ওরা বুঝতেই পারছিল না যে আমি এত ঝামেলা দিয়ে যাচ্ছি কেন। কারণ ওদের ওখানে এত নর্মাল এটা যে আপনি ওদের ওখানে মিনিস্টারকেও খারাপ দেখায়, করাপ্টেড দেখায়, বা ধরেন পুলিশকে তো রেগুলার করাপ্টেড দেখায় যে পুলিশ। আর আমি একটা গল্প করলাম, আমি প্রথম হইচইকে বোঝাতেই অসুবিধা হচ্ছিল যে ভাই আমাদের এখানে আসলে পুরো সিস্টেম, আর ওরা বুঝতেই পারছিল না যে আরে এটার মধ্যে এত রিস্ক কিসের যে তোমাকে একদম ডেকে নিয়ে যাচ্ছে, বাসায় পুলিশ আসছে, তোমাকে হাইড আউটে চলে যেতে হচ্ছে। একদমই না। হ্যাঁ, হোপফুলি এটা এখন যেই মানে নেক্সট ইলেকশনে যেই পলিটিক্যাল গভর্নমেন্টে আসুক না কেন, এটা আমাদের শিল্পীদের একটা কনস্ট্যান্ট ফাইট থাকবে যে আপনারা গানে, কবিতায়, কার্টুনে, লেখায়, উপন্যাসে, তারপর হচ্ছে ফিকশনে, সিনেমায় আপনারা কোনো রকম বাধা দিবেন না। হ্যাঁ, এটা ফাইটটা সবসময় জারি থাকবে, যে দিবেন না। আচ্ছা, একই প্রসঙ্গ ধরে যদি আপনার কাছে আসি, যে ওনার কাছ থেকে এক্সপিরিয়েন্সের গল্প দিয়ে শুরু করেছিলাম, যে খুব ভালো লাগার কিছু মেমোরি বা অনুভূতি। তো আপনার ক্ষেত্রে মানে আমি শুনেছি আপনি কোন অভিজ্ঞতাগুলোর কথা বলবেন আমি জানি না, যে এই যে জেল থেকে বলছি, অনেকে জেল থেকে মুক্তির পরে আপনার কাছে এসে তাদের জেলের জীবনের গল্পগুলো বলে, বা বলে যে জেলে এই গানটা সবসময় তারা গেয়ে থাকে। বা আমি যদি আসমান উপন্যাসের কথা বলি, যে আমি শুনেছি এই উপন্যাস পড়ে অনেক তরুণ মানে বিপদগামী হয়ে যাচ্ছিল, সেখান থেকে ফিরে এসেছে, বা নেশা থেকে ফিরে এসেছে। তো এই অভিজ্ঞতাগুলো আপনার সাথে এসেই শেয়ার করা হয়েছে। তো এরকম আমি একটু অভিজ্ঞতাগুলোর কথা শুনতে চাই। জেলখানায় তো খুব পপুলার দুটো গান আছে। একটা হচ্ছে মুজিব পরদেশির জেল নিয়ে একটা গান আছে না, থালাবাটি কম্বল জেলখানার সম্বল, এই গানটা। আর হচ্ছে জেল থেকে বলছে, এটা মানে জেলখানার একটা খুব পপুলার জাতীয় সঙ্গীতের মতো আর কি, ওরা সবাই মিলে গায়। তো নর্মালি যারা আমার চেনা জানা লোকজন যারা জেলে টেলে থাকে আর কি, জেল আমার একটা ছেলের কথা মনে আছে, একবার সে জেল থেকে বেরোয় গেছে, সামু আমার ফোন নাম্বারটা তার মানে সে ম্যানেজ করছে, শিবলি ভাই সারা রাত আপনার গান গাইতাম, জেল থেকে বলছি গাইতাম। তো এগুলো তো ভালো লাগে, কিন্তু আমার মানে এই নিপুণ যেই এক্সপিরিয়েন্সের কথা বললো, এগুলো আমি পেয়েছি আসলে বেসিক্যালি আমার উপন্যাসগুলো থেকে। স্পেশালি আসমান উপন্যাসে মানে এটা তো আমি একদম গল্প লেখারই চেষ্টা করেছিলাম, কিন্তু আমার এরকম 5টা কেস আমি জানি যারা সুইসাইড থেকে ব্যাক করছে মানে আসমান উপন্যাস পড়ে। একটা ছেলের গল্প আমি বলবো, সেই ছেলেটা সামহাও ও প্ল্যান করছে ও সুইসাইড করবে, ওর লাইফে অনেক মানে ডিজাস্টার আছে, ও সুইসাইড করবে। তো ও সুইসাইড করার জন্য ঢাকা থেকে চলে গেছে দিনাজপুর রেল স্টেশনে নেমে, ওখান থেকে সে এই ভ্যানে পা ঝুলাতে ঝুলাতে সে আরও গ্রামের দিকে যাচ্ছে, তার একটা জায়গা আছে ওখানে যায় সে সুইসাইড করবে। ইন দি মিন টাইম ঢাকা থেকে তার এক ফ্রেন্ড ওকে আসমানের একটা পাতার ছবি ইয়া করে মোবাইল ফোনে ওর ছবিতে পড়েছে, পড়ে দেখ ভালো লাগবে। তো ও পড়ছে, প্রথম পাতাটাই পড়ছে, পড়ার পরে ও বলছে আরেকটা পাতা পাঠাতো, পরের পাতা পাঠাইছে, তো বলছে আবার পরের পাতাটা পাঠা। তো এইভাবে মোটামুটি 10-12টা পাতা পড়ার পরে ও বলছে এই বইটা আমার পড়তে হবে, তুই চলে আয় ঢাকায় আয়। তাহলে ও আবার পরের ট্রেনে ঢাকা আসছে শুধু এই বইটা পড়ার জন্য, এবং সে বইটা পড়ছে, পড়ার পরে সে ওখান থেকে ব্যাক করছে। সে পুরো ঘটনাটা তার ফ্যামিলিকে বলছে যে আমি এই করতে যাচ্ছিলাম। আমার তখন বাড়িধারা একটা অফিস ছিল, তার পুরো ফ্যামিলি নিয়ে আমার সাথে দেখা করতে আসছে যে বাবা তোমার এই বই পড়ে আমার ছেলে সুইসাইড থেকে ব্যাক, তার মা তার ফ্যামিলি, ওই ছেলেটা আসছে। তো আমার মনে হচ্ছে আমার লাইফে এই জীবনে যা কিছু করছি এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, যে একটা গল্পের ভিতর দিয়ে এরকম জায়গা থেকে একজনকে ফেরানো। এমনিতে তো ড্রাগ ছেড়ে দিয়েছি শিবলি ভাই, আমি নামাজ পড়তাম না, এখন আমি নামাজ পড়ি,
আমি বিপদে, আর এই যে এইবার আন্দোলনে তো ইয়াং জেনারেশন আমাকে তো হর হামেশাই বলতেছে যে এটা আমাকে ইন্সপায়ার করছে। কারণ আসমান ছিল হচ্ছে ঘুরে দাঁড়ানোর একটা গল্প, আসমান ছিল হচ্ছে ধ্বংসস্তূপ থেকে একবারে উঠে দাঁড়ানোর গল্প। তো যার ফলে এটা বিভিন্নভাবে এই ইয়াং জেনারেশনকে মোটিভেট করছে। তো আমার আসলে লেখার প্যাটার্নটাও এরকম। তা আমি চিন্তা করেছি যে এটা শুধু গল্পই থাকবে না, মানে এন্টারটেইনমেন্টই থাকবে না, এই গল্পের ভিতর দিয়ে যেন সে কিছু পায়, কিছু শিখতে পারে, আর আর হচ্ছে যে ইন্সপিরেশন যাতে আসে তার জীবনে এবং মোটিভেট হয়। মানে এটা হচ্ছে আমার লেখার প্যাটার্ন। এখন আমি কি এই মানে শিক্ষকের কাজ করছি ব্যাপারটা তা না, আমি ঠিক গল্পের ভিতর দিয়ে একটা আমাদের যে ধর্মীয় যে মূল্যবোধ, আমরা কিন্তু যে যাই বলি, আমাদের এখানে বেশিরভাগ মানুষ আমাদের একটা বিশ্বাসের জায়গা আছে, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আমাদের মানে আমাদের যদি ধর্মের কথা বলি, আমরা মুসলিম, আমরা জানি আমাদের কাজকর্মের ব্যাপারগুলোকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। এগুলোকে ইসলামী উপন্যাস না, কিন্তু আমি এটাও বলি। কারণ আমি একজন মুসলমান, আমি যখন লিখবো আমার উপন্যাসে আমি লিখবো আল্লাহ শব্দটা লিখবো, যেটা আমাদের অনেক উপন্যাসিক লিখেনি। আমাদের অনেক উপন্যাসের মধ্যে আচ্ছা এটা তো একজন হিন্দুও পড়তে পারে, এটা আরেকজন পড়তে পারে, আমি আমার বিশ্বাস থেকে সরিনি। যেমন আমার উপন্যাসের মধ্যে আমার বিশ্বাসের প্রতিফলনটা আছে। তো এখন এই বিশ্বাসের প্রতিফলন, আমি যদি বিশ্বাস করি যে কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান, কোরআন মানুষকে গাইড করবে, এটা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমার মনে তাহলে আমি যখন মোটিভেশনের দিকে যাব, তখন আমার আর পৃথিবীর কাউরে দরকার নাই, আমি কোরআন থেকে মোটিভেশন নিব। আমি আমার উপন্যাসের ভিতরে এই মোটিভেশনগুলোকে রাখি, যেটা আমি নিজে বিশ্বাস করি এবং আমার উপন্যাসের গল্পের যে পাত্র পাত্রী বা নায়ক থাকে সে বিশ্বাস করে। তো যার ফলে এটা না খুব দ্রুত কানেক্ট করতে পারে। এই প্যাটার্নটা নিয়ে কাজ করা হয়নি। আমাদের দেশে যারা উপন্যাস লিখছে তারা একদম এন্টারটেনমেন্টটাকে মাথায় রাখছে, কিংবা একটা সেকুলার পার্সপেক্টিভ থেকে উপন্যাস লিখছে। আমি ওখান থেকে বের হয়ে এসেছি এবং আমি আমার বিশ্বাসের প্রতিফলনটা ঘটাই আমার উপন্যাসের ভিতরে, যেটা ইয়াং জেনারেশনকে আসলে মোটিভেট করছে। তো দুজনের কাছ থেকে গল্প শুনতে শুনতে আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছে। ঘড়ির কাঁটা বলছে যে একদমই সময় নেই শেষের দিকে যেহেতু। তো আজকে রূপকথা রাতে এসে কেমন লাগলো, আর দর্শকদের জন্য কিছু বলবো? আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় যে আমরা একটা স্বাধীন দেশে, আমার ধারণা আশফাক নিপুণ এখন এখানে অনেক কথা বলেছে, এটা হয়তো আজ থেকে এক সপ্তাহ আগে বলতে পারতো না। তা আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি। তো ইনশাল্লাহ আমরা যেন এর মধ্যে থাকতে পারি এবং আমাদের দেশটাকে ফ্রিডম অফ স্পিচ, যেটা আশফাক নিপুণ বারবার বলতেছিল, ফ্রিডম অফ স্পিচ, আমরা যেন আমাদের বিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারি, আমরা যেন মানে একদম মুক্তভাবে কথা বলতে পারি, ওই লিখে স্পেস দিয়ে বাটন চেপে আবার ওটাকে ডিলিট করে এই দিনগুলো যেন আমাদের জীবনে আর না আসে। আমরা একদম ফ্রি থাকতে চাই, আমরা মুক্ত থাকতে চাই, আমরা লিখতে চাই, ও সিনেমা বানাতে চাই, আমরা যেন শিল্পের মধ্যে আমাদের বাক স্বাধীনতার মধ্যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ওনারশিপ, পার্সোনাল ফ্রিডম অফ বিলিভ, সমস্ত জায়গায় যেন আমাদের ফ্রিডম থাকে, এইটাই চাই আগামী বাংলাদেশের কাছে। আশফাক নিপুণ না, প্রোগ্রামের সাথে খুবই ভালো লেগেছে, একদম ওপেনলি এতগুলা কথা বললাম। আর শিবলি ভাই, মানে আমি ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, যার গান, সো খুব ভালো লেগেছে। দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আমরা একটা বিশাল বড় ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি। যেহেতু এক ধরনের সরকার পতন হয়েছে, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। এখন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আসলে কন্ট্রোল করা সম্ভব না। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যেন পাশের জনের খেয়াল রাখি, সেটা যে কোনো ধর্মের হোক, যে কোনো মতের হোক বা যে কোনো বর্ণের হোক। এখন একটা খুবই ঝুঁকিপূর্ণ সময়। এখন আমাদের নিজেদেরকে পাশের জন্য নিজে নিরাপদ থাকা এবং পাশের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলেই এখন হচ্ছে বিনির্মাণের সময়, তাহলেই আমরা হয়তো আরও বেটার একটা গণতান্ত্রিক, একটা সাম্যবাদী রাষ্ট্র করতে পারবো। অ্যাট দিস মোমেন্ট আমাদের আসলে পাশের জনের খেয়াল রাখতে হবে, সেটা যেন আমরা করি, সব ভেদাভেদ হ্যাঁ, আর গুজবে যেন কান না দেয়, যেহেতু অনেক গুজব ছড়াচ্ছে। আমাদেরকে এইসব ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে এবং আরেকটু সচেতন হতে হবে, এটাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, খুব ভালো লাগলো কথা বলে। যেহেতু সময়টা শেষ হয়ে গেছে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের রূপকথার রাত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী রূপকথার রাতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি।